নুসরাত রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন। জড়িত আরেক ছাত্রী গ্রেফতার না হওয়া পর্যন্ত মিলছে না চার্জশিট। সাদে 5 জনই গেছিল কিলিং করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। ডকুমেন্ট তৈরি করে তারপর আদালতে প্রেরণ করবে চার্জশিট। সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। গ্রেপ্তার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায় নিহতের স্বজনদের অসন্তোষ, আপিলের সিদ্ধান্ত। শবে বরাত কবে, বিতর্ক গড়ালো আদালতে। ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার পরামর্শ হাইকোর্টের, সিদ্ধান্ত নিতে কাজ করছে 10 সদস্যের কমিটি। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। নয় দফা দাবিতে আবারও রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ। আসছে অর্থ বছরে কার্যকর হচ্ছে নতুন মজুরি স্কেল, জানালেন বিজেএমসি চেয়ারম্যান। পরিশোধ করা হবে বকেয়াও। কাল বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় 4 জন নয়, সরাসরি 5 জন অংশ নেয় বলে নিশ্চিত করেছে পিবিআই। প্রথমে 4 জনের কথা বলা হলেও পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে আরও একজনের নাম। এর মধ্যে উম্মে সুলতানা পপি সহ গ্রেফতার হয়েছে শামীম, জুবায়ের ও জাবেদ। হত্যাকাণ্ডে জড়িত অপর এক ছাত্রীকে দ্রুতই গ্রেফতারের আশা সংস্থাটির। এদিকে নির্ভুল চার্জশিট দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান পিবিআই প্রধান। 6 এপ্রিল 2019 ফেনীর সোনাগাজীতে লালসার আগুনে পুড়ে ছাই মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। হাসপাতালের বিছানায় 5 দিনের লড়াই শেষে 10 এপ্রিল মৃত্যুর কাছে হার মানে সে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে মামলার তদন্তভার থাকলেও 9 এপ্রিল দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে জানানো হয় নুসরাতের গায়ে আগুন দেয়ায় জড়িত ছিল 4 জন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের তথ্য অনুযায়ী আরও একজনের সম্পৃক্ততার প্রমাণ পায় সংস্থাটি। পিবিআই জানায় হত্যাকাণ্ডে 3 জন পুরুষ ও 2 জন নারী সহ আগুন দেয়ায় সরাসরি জড়িত ছিল 5 জন। এদের মধ্যে শাহাদাত হোসেন শামীম, জুবায়ের, জাভেদ ও উম্মে সুলতানা পপিকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি আছে অন্য এক নারী। আমাদের কাছে বলা হয়েছিল 4 জন এবং বক্তব্যও আসছে 4 জন। পরে আমরা দেখেছি যে সেখানে যে নিচ থেকে ডেকে নিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে সে বোধহয় উপরে উঠে নেয়, সে উপরে উঠেছিল। সুতরাং আসলে সাদে 5 জনই গেছিল কিলিং করতে, এর মধ্যে 2 জন মেয়ে এবং 3 জন পুরুষ। 5 জনের মধ্যে একটি মেয়ে সহ আমাদের 4 জন এসেছে। রাফি ঠিকই বলেছেন যে ওখানে 2টা মেয়ে ছিল। পুলিশ জানায় আগে থেকেই মাদ্রাসার ছাদে অবস্থান নেন 4 জন। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী উম্মে সুলতানা পপি নিজের পরিচয় গোপন রেখে রাফিকে নিচ থেকে ডেকে ছাদে নিয়ে যায়। যে ডেকে নিয়ে গেছে সে আসলে তার নাম এই রাফিকে মূল নাম না বলে শম্পা বলা হয়েছে, আসলে তার নাম পপি। তাকে ওরা সম্বোধন করছে শম্পা হিসাবে, যাতে যেহেতু রাফি ওকে চিনে। নিচ থেকে যে ডেকে নিয়ে গেছে নিষাদের কথা বলে সেও উপরে গেছে এবং সেও অপারেশনে অংশগ্রহণ করেছে। গ্রেফতারকৃতদের জবানবন্দি ও সব দিক বিচার বিশ্লেষণ করে নির্ভুল চার্জশিট দিতে একটু সময় লাগবে বলেও জানান পিবিআই প্রধান। নিচেও বেশ কিছু লোক ছিল, গেটের ভিতরে ছিল, গেটের বাইরে ছিল, সাইকেল সেন্টারের নিচে ছিল। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে, শাকিল এবং আফসার। সে ওইখানকার টিচার এবং ছাত্র। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 9 জন। এদের মধ্যে মামলায় নাম রয়েছে 7 জনের। একটি মেয়ে সহ আমাদের 4। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
অসৎ উদ্দেশ্যে নুসরাতের জবানবন্দি ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনী সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি পৌর কাউন্সিলর মকসুম আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে আজও ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। বিস্তারিত আতিয়ার সজলের রিপোর্টে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে সোমবার সকালে ফেনীর সোনাগাজীর 0 পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পুষ্পতলিকা দাহ করা হয়। হত্যাকাণ্ডের মূল হোতা সিরাজউদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমাদের এই আফুর সকল আসামিদের ফাঁসি না পর্যন্ত আমরা মানববন্ধন করতে থাকবো। যারা এর সাথে জড়িত তাদের উচ্চ শাস্তি দাবি করে ফাঁসি চাই। এদিকে একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আমার বোন নুসরাতকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসিতে ঝুলাতে হবে। মায়ের জাতি নির্যাতিত হবে, আমাদের কন্যারা নির্যাতিত হবে। জাতি এভাবে নিশ্চুপ থাকতে পারে না। প্রত্যক্ষ এবং পরোক্ষ যে বা যারা যতভাবে জড়িত সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বিচারের জন্য হাত দিয়েছেন, বিশ্বাস করি বিচার হবে। নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদুল আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। মাকসুদুল আলম নিজে তার পক্ষে শুনানি করেছেন, উভয় পক্ষকে শুনানি করে মামলার গুরুত্ব বিবেচনা করে মাকসুদ আলমকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা নুসরাতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আসামি পক্ষে ফেনী আইনজীবী সমিতির কোনো সদস্য যেন মামলা না চালায় সেজন্য আমরা অনুরোধ করেছি। অসৎ উদ্দেশ্যে নুসরাতের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনী সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়েছে আদালত। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআইকে। 29 এবং 31 ধারার লঙ্ঘন, যেখানে আমি আদালতকে বলার চেষ্টা করেছি যে ওসি সাহেবের রুম যদি একটা মেয়ের জন্য নিরাপদ না হয় তাহলে এই বাংলাদেশে কেউ ওসি সাহেবের রুমে আর যাবে না। গত 6 এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলেম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 9 এপ্রিল মারা যায় সে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের বাবা মা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই আশ্বাস দেন তিনি। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান ফেনীতে অগ্নিসংযোগে নিহত নুসরাত রাফির বাবা AKM মুসা ও মা শিরিনা আক্তার। এই ঘটনার বিচার নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত নুসরাত রাফির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। নুসরাতের 2 ভাইও সেখানে উপস্থিত ছিলেন। এ সময় এক ভাই মাহমুদুল হাসান নোমানকে NRB গ্লোবাল ব্যাংকের ফেনী শাখায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। বাঙালির পরিশ্রম, আন্তরিকতা ও নিষ্ঠার কোনো জুড়ি নেই, তাই খাবার ফরাসি হলেও বাঙালি রাঁধুনি তার প্রথম পছন্দ। দেখবেন সংবাদের শেষাংশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম হত্যা মামলায় 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফাঁসির আদেশ দেওয়া হচ্ছে 3 জনকে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। রায়ে অসন্তোষ প্রকাশ করে শফিউল ইসলামের পরিবার আপিল করার কথা জানিয়েছেন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 2014 সালের 15 নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AKM শফিউল ইসলামকে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় 4.5 বছর পর সোমবার দুপুরে এই মামলায় 8 জনকে বেকসুর খালাস ও 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। সন্দেহ রয়েছে হচ্ছে তদন্তে আমার কাছে মনে হয়েছে সঠিক ঘটনাটি উঠে আসেনি, সঠিক খুনের উদ্দেশ্য যেটা সেটা যৌক্তিকভাবে উঠে আসেনি। 11 জনের মধ্যে 3 জনকে তিনি ফাঁসি দিয়েছেন, বাকি 8 জনকে খালাস দিয়েছেন।
এই রায়ে আমি মোটামুটি মনে করি যে আমি প্রসিকিউশন পক্ষ আমি নিজে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। এদিকে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। যেহেতু প্রফেসর লিলন সাহেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন এবং শিক্ষক থাকার কারণে এই ব্যাপারটা একটু মোটিভেটেড হয় আমাদের ধারণা। তাছাড়া এই মামলায় যে 34 জন সাক্ষী হয়েছে তাতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রমাণ হয়নি। পরবর্তীতে এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল করব। অধ্যাপক শফিউল ইসলাম হত্যা মামলায় 11 আসামির মধ্যে পিন্টু, মানিক ও সবুজের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে সবুজ পলাতক রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দুর্নীতির মামলায় দণ্ডিত অসুস্থ বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার। সকালে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মূলতভাবে আমরা তার স্বাস্থ্য নিয়েই আলোচনা হয়েছে এবং তার স্বাস্থ্য আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন এবং তার জন্য কীভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। সন্ধ্যার সময় আরও থাকছে। 72 ঘন্টা পর্যবেক্ষণের পরই জানা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দীর পরবর্তী শারীরিক অবস্থা, জানালেন চিকিৎসক। শবে বরাত নিয়ে বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। যদিও ধর্মীয় বিষয় হওয়ায় রিটের অনুমতি না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে বলছেন উচ্চ আদালত। ইফার গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আদালত। 20 এপ্রিল নাকি 21 এপ্রিল শবে বরাত পালন করা হবে এ বিষয়ে কাজ করছে 10 সদস্যের কমিটি। গত 6 এপ্রিল চাঁদ দেখা না যাওয়ায় 21 এপ্রিল রোববার দিবাগত রাতে শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় ইসলামিক ফাউন্ডেশন। কিন্তু এক পক্ষের দাবি ওই দিন চাঁদ দেখা গেছে, ফলে শবে বরাত হবে 20 এপ্রিল শনিবার দিবাগত রাতে। শবে বরাত কবে পালন করা হবে এ নিয়ে আলেম ওলামাদের বিতর্ক গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। যদিও আদালত এই আবেদনটি আমলে না নিয়ে রিটকারীদের ইসলামিক ফাউন্ডেশনে যেতে বলেছেন। 1% যদি রিট করতে হয় এফিডেভিটের জন্য অনুমতি নিতে হয়। আমরা অনুমতির জন্য গিয়েছিলাম, আদালত অনুমতি দেননি, বলে যে আপনারা একটা কাজ করেন, আপনারা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 25 নম্বর কোর্টের মাননীয় বিচারপতি দয় ওখানকার যিনি বিজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে বলে দিয়েছেন যে আপনারা বলুন যে ইসলামিক ফাউন্ডেশনকে ওনাদের অ্যাপ্লিকেশনটা যেন ওনারা দেখেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিষয়টি সুরাহার জন্য 10 সদস্যের একটি কমিটি কাজ করছে। এছাড়া ধর্মীয় বিষয় হওয়ায় এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাননি উচ্চ আদালত। আদালত বলেন যে এটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, এটা আদালতে বিষয়বস্তু না করাই ভালো, মামলার বিষয়বস্তু না করাই ভালো। 17 তারিখে ওনারা সিদ্ধান্ত নেবেন, মিটিং আছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত দেবেন। 1988 সালে ওআইসির এক সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানে হিজরি মাসের চাঁদ দেখা দিলে স্থানীয় একই সময়ে একই দিনে ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। তবে বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশে এ নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও নুসরাত হত্যাকাণ্ড প্রসঙ্গ। নুসরাত হত্যার প্রতিবাদে ফেনী সোনাগাজী 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না, সরাসরি যাচ্ছি তার কাছে। এখানে দর্শকদেরকে আমি বলি শিরিন, সেটা হচ্ছে যে এখানে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের আয়োজনে ঠিক এখন সন্ধ্যার মাগরিবের নামাজের পর থেকে এখানে মোমবাতি প্রজ্বলনের একটি কর্মসূচি তারা আজকে হাতে নিয়েছে এবং কর্মসূচি এখন চলছে। এত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মসূচি চলছে, সকলে মোমবাতি হাতে নিয়ে স্লোগান করছে এবং তারা স্লোগান দিচ্ছে এবং যে এই নুসরাত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। তো আজকে আসলে সারাদিন দিনভরও বিভিন্ন সংগঠন
আজকে সোনাগাজীতে মানববন্ধন করেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে নুসরাতের গ্রামের এলাকার মানুষও সকালবেলা এখানে এবং সকালবেলা দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ এবং তারা বিভিন্ন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। একইভাবে ফেনী শহরেও বিভিন্ন সংগঠন একের পর এক মানববন্ধন করেছে, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মূলত আজকে যে বিষয়টা হচ্ছে যে এটা উত্তাল হয়ে গেছে ফেনী শহর এটা বিচারের দাবিতে। তো এর মধ্যে আজকে এখানকার যিনি এই মামলার এজাহারভুক্ত আসামি যে আপনার যে এখানকার কাউন্সিলর ছিলেন তার নাম হচ্ছে এখানে যে কাউন্সিলর ছিল মকসুদ আলমকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে 5 দিনের। তো এইখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা জিনিস বিভ্রান্ত তৈরি হয়েছে যে আজকে আমাদের পিবিআই ঢাকায় একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল একজন নারীর কথা, যেটা সম্পার কথা বলা উঠে হয়েছিল, 2 জন নারীর কথা। তো সেখানে আসলে যে পপি, যে উম্মে কুলসুম পপি, তাকে গ্রেফতার করা হয়েছিল আরও আগে। প্রথমে এই মামলা দ্বিতীয় ঘটনার 2 দিন পরে গ্রেফতার করা হয়েছিল, 2 দিন আগে গ্রেফতার করা হয়েছিল। তো বর্তমানে সে কারাগারে আছে এবং এই মামলায় গ্রেফতার আছে। আমি পিবিআইয়ের সাথে কথা বলেছি, পিবিআই আমাকে নিশ্চিত করেছে এখন পর্যন্ত এখানে একজন নারী গ্রেফতার আছে এই মামলায়, আর নতুন করে কেউ এখনো এই ঘটনায় গ্রেফতার হয়নি। আর এখানে আবার যেটা দেখতে পাচ্ছেন, এখানে ছাত্রলীগের যারা আছেন তারা এখানে এবং এটার সাথে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দরাও এখানে সম্পৃক্ত হয়েছেন। তারা বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ঘটনার পর থেকে। তো তার মৃত্যুর পর থেকে কিন্তু এই প্রোগ্রাম হচ্ছে। তো আমরা সব মিলিয়ে এই ছিল আমার কাছে সোনাগাজীর খবর। শিরিন। নুসরাত হত্যার প্রতিবাদে ফেনী সোনাগাজী 0 পয়েন্টে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বখতিয়ার মুন্না। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে খুলনা ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দফায় 96 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সকালে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড়ে পথসভা করেন 9টি পাটকলের শ্রমিকরা। পরে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। সিরাজগঞ্জে জাতীয় জুট মিলের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। পরে সেখানে সভা করেন তারা। এই সময় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ 9 দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। এদিকে পাট শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল 2015 আগামী অর্থ বছর অর্থাৎ 2019 থেকে 20 অর্থ বছরে কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম। দুপুরের সময় সংবাদকে তিনি বলেন, চলতি অর্থ বছরে নতুন মজুরি স্কেল বাস্তবায়ন সম্ভব নয়। এখন চলতি 2018-19 অর্থ বছর চলছে। এই অর্থ বছরের বাজেট এস্টিমেট অলরেডি করা আছে, সেটার ভিত্তিতেই কিন্তু অর্থ মন্ত্রণালয় সাধারণত আপনার এই ভর্তুকি বরাদ্দ বলেন বা ঋণ বরাদ্দ বলেন সেটা আমাদের বিজিএমসির অনুকূলে দিতে পারে। জাতীয় মজুরি স্কেল 2015 সরকারের ঘোষণা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য দাবি হিসাবে তারা দাবি করছেন, সেটা সরকারের সহানুভূতিশীল বিবেচনায় আছে বিধায় আমি আশা করছি আগামী 2019-20 অর্থ বছর থেকে এটা বকেয়া সহ 2015-এর যে বকেয়া সেই বকেয়া সহই আমরা পেমেন্ট শুরু করতে পারব। সন্ধ্যার সময় আরো থাকছে রাঙামাটিতে সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতেছে মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার প্রকাশ। 72 ঘন্টা পর্যবেক্ষণের পর দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নদীর পরবর্তী অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর তৌফিক এলাহি। বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে সুবীর নদীকে দেখতে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। লাইফ সাপোর্টে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি। সুবীর নদীর অবস্থা এক ধরনের স্থিতিশীল একটা অবস্থা আছে। ওনারকে এখানে দেওয়া হয়েছে, আমরা কার্ডিয়াক সাপোর্ট দেওয়া হয়েছে। ওনার কিডনির প্রবলেম ছিল, সেটার জন্য তাকে ডায়ালাইসিস করা হয়েছে। এখন এটা আসলে যে অবস্থার মধ্যে আছে, আমরা 72 ঘন্টা না গেলে আমরা সঠিকভাবে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করাটা উচিত হবে না, কিন্তু আমরা আশাবাদী।
সব খাবার রান্না মাত্রই পরিবেশন করা হয়, এদের খাবার দারুণ মজা। বন্ধুর কাছে এই দোকানের নাম অনেক শুনেছি, তাই খেতে এসেছি। শুনেছি এখানকার খাবার অনেক মজা। দেখবেন সংবাদের শেষাংশে। রাজধানীর চারপাশে নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে শীতলক্ষ্যা নদীর তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বেলা 12টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুর পূর্ব পাশ থেকে অভিযান শুরু করে সংস্থাটি। দিনব্যাপী অভিযানে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি সমিলের কাঠ নিলাম তুলে 2,20,000 টাকায় বিক্রি করা হয়। অভিযান শুরুর আগে নিজেদের বৈধ জায়গা দাবি করে উচ্ছেদ কার্যক্রমে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তবে তাদের দাবি নাকচ করে দিয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। আমাদের দেশে কিভাবে নেওয়া হয় এ সম্মানজনক পেশাকে? বাংলাদেশের ট্র্যাডিশন তো সবসময় মহিলাই রান্না করে খাওয়ায়, আমরা পুরুষরা রান্না করে খাওয়াবো একটা সংকোচ বোধ আসে, সেই জন্য করা হয় না। দেখবেন সংবাদের শেষাংশে। মহা উল্লাস আর উচ্ছ্বাসে রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় সাংগ্রাই উৎসবে মাতল মারমা সম্প্রদায়। প্রধান উৎসবের আয়োজন করা হয় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। 70টি দলে বিভক্ত হয়ে জল খেলিতে মাতেন তরুণ তরুণীরা। মারমা সম্প্রদায় বিশ্বাস করে পানি খেলা পবিত্র। একে অপরকে পানি ছিটিয়ে পবিত্র হওয়ার পাশাপাশি নিজেদের ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার জানান দেন তারা। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে 3 পার্বত্য জেলার বৈশাখী উৎসবের সমাপ্তি টানা হয়। ফরাসি খাবারের অতুলনীয় স্বাদের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। প্যারিসের ঐতিহ্যবাহী খাবারের দোকানে ফরাসি শেফের পাশাপাশি দেখা মিলবে বাঙালি শেফেরও। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে এসব রেস্তোরাঁয় ভিড় জমান ফরাসিরা। আর রেস্তোরাঁর স্বত্বাধিকারী বলেন, কাজের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার জুড়ি নেই বাঙালির, তাই ফরাসি শেফের চেয়ে বাঙালি শেফই তার পছন্দ। প্যারিস থেকে বাঙালি ছেলেদের এই বিশ্বজয়ী রান্নার খবর জানাচ্ছেন পারমিতা হিম। ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবারের জন্য ফরাসিদের কাছে বেশ জনপ্রিয় প্যারিসের মনপার্নাস এলাকার এই রেস্তোরাঁ। এর খাবারের সুনামের প্রমাণ মিলবে খদ্দেরের এই ভিড় দেখেও। রেস্তোরাঁর রান্নাঘরে উঁকি দিলে চোখে পড়বে উনুনের ব্যস্ততা। 5 বছর ধরে এই রেস্তোরাঁয় রান্না করছেন বাংলাদেশের শামীম মিয়া ও কমল দাস। ফ্রান্সের ঐতিহ্যবাহী সব খাবার, স্যামন মাছের সালাদ থেকে শুরু করে আপেলের তিরামিসু, কি না তৈরি করছেন তারা। যারা খাইতে আসছে তারা কিভাবে হবে, স্যাটিসফাই হবে, অতএব সেই জন্য আমার তাড়াতাড়িও দিতে হবে এবং খাওয়ার সুস্বাদু করতে হবে। আমাদের জন্য একটা ভালো বিষয় যেন আমাদের সাথে একটা সম্মানজনক পেশাই এটা। দুপুরে দ্রুত খাওয়া দাওয়া সেরে কাজে ফেরার তাড়া থাকে, তাই দম ফেলার ফুরসত নেই শেফদের। খুব দ্রুত একটি কুইজিন তৈরি করছেন বাবুর্চিরা, আর রেস্তোরাঁর মালিক স্বয়ং করছেন ওয়েটারের কাজ। এই রেস্তোরাঁর খাবারের স্বাদ পেতে ফরাসিরা ছুটে আসেন এখানে। আমি এখানে খেতে আসি কারণ এদের এখানে রান্নাঘরে কোনো ফ্রিজ নেই, সব খাবার রান্না মাত্রই পরিবেশন করা হয়, এদের খাবার দারুণ মজা। বন্ধুর কাছে এই দোকানের নাম অনেক শুনেছি, তাই খেতে এসেছি। শুনেছি এখানকার খাবার অনেক মজা। রেস্তোরাঁর স্বত্বাধিকারী বললেন, বাঙালির পরিশ্রম, আন্তরিকতা ও নিষ্ঠার কোনো জুড়ি নেই, তাই খাবার ফরাসি হলেও বাঙালি রাঁধুনি তার প্রথম পছন্দ। আমার রাঁধুনিরা বাঙালি হলে কি হবে, ফ্রেঞ্চ রান্না তারা বেশ ভালো পারে। কাজের জন্য তাদের যে নিষ্ঠা, আন্তরিকতা আর প্রচেষ্টা রয়েছে, এটা দেখেই তাদের সঙ্গে কাজ করতে আমার এত ভালো লাগে। হয়তো বর্তমানে বাঙালি ছেলেদের রান্নার গুণ দেশে কিছুটা অজানাই। আমাদের দেশে কিভাবে নেওয়া হয় এ সম্মানজনক পেশাকে, জানতে চাই তাদের কাছে। বাংলাদেশের ট্র্যাডিশন তো সবসময় মহিলাই রান্না করে খাওয়ায়, আমরা পুরুষরা রান্না করে খাওয়াবো একটা সংকোচ বোধ আসে, সেই জন্য করা হয় নাই। আর তাছাড়া সরঞ্জামের জন্য করা হয় না অ্যাকচুয়ালি। রেস্তোরাঁর প্রতিটি খাবারের মান ও পরিচ্ছন্নতা যেভাবে বজায় রাখা হয়, তা থেকে বাংলাদেশের শেখার আছে অনেক কিছু, এমনটা মনে করেন এই গুণী শেফরা। পারমিতা হিম, সময় সংবাদ, প্যারিস। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে কাল।
জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স দেখে পরিবর্তন আসতে পারে বিশ্বকাপ স্কোয়াডে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে 17 সদস্যের স্কোয়াডে থাকছেন ইয়াসির, রাব্বি, নাইম হাসান ও আবু জায়েদ রাহিম। ফিরছেন মোসাদ্দেক সৈকত। কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চলছে আলোচনা, বিশেষজ্ঞরা দিচ্ছেন মতামত। গেল কয়েকটি সিরিজে জাতীয় দলে যারা নিয়মিত ছিলেন প্রিমিয়ার লিগে তাদের অফ ফর্ম বোর্ডকে ফেলে দেয় ভাবনায়। আবার জাতীয় দলের বাইরে থাকাদের প্রিমিয়ার লিগে ইতিবাচক পারফরমেন্সে নির্বাচকরা দ্বিধায়। তবে প্রিমিয়ার লিগের পারফর্মাররা উপেক্ষিত হচ্ছেন না। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে কেমন খেলছেন ক্রিকেটাররা তা দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা ওয়ার্ল্ড কাপের জন্য তো 15 জনের নাম দিচ্ছি, ট্রাই নেশনে অ্যাটলিস্ট 17 জনের নাম যাচ্ছে। মেয়ের 22 তারিখে পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে তাকে সে যদি ভালো পারফর্ম করে তার ঢোকার একটা সুযোগ আছে। উই উইল বি এবল টু রিপ্লেস। খুব ভালো খেলছে এইখানে অথবা আমাদের ট্রাই নেশনে, তাহলে ওদেরকে ওখানে যদি আমরা নতুন কাউকে সুযোগ দিয়ে দেখতে পারি, সো উই হ্যাভ অ্যান অপরচুনিটি। তবে এরই মধ্যে আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য 17 জনের তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি সূত্রে পাওয়া খবর অনুযায়ী যেখানে নতুন মুখ হিসেবে থাকছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহি, ইয়াসির আলী রাব্বি ও স্পিনার নাইম হাসান। প্রিমিয়ার লিগে ব্যাটে বলে দারুণ খেলা মোসাদ্দেক সৈকত ফিরছেন, আর ইনজুরির জন্য জায়গা হয়নি তাসকিন আহমেদের। অফ ফর্মে থাকলেও নির্বাচকরা আস্থা রেখেছেন সৌম্য, লিটন, সাব্বিরদের ওপর। যাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম ওদের ফর্ম ভালো মনে হচ্ছে না বা ডোমেস্টিকে ভালো পারফর্ম করছে না, এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসগুলো কনসিডারেশনে নেওয়ার জন্যই আসলে একটু সমস্যা হচ্ছিল। এদিকে বিপিএল এর ফাইনালে পাওয়া চোট কাটিয়ে আইপিএল এ গেলেও ম্যাচের মধ্যে নেই সাকিব আল হাসান। জাতীয় দলের ক্যাম্পে তাই ডাক পড়ছে এই বিশ্বনন্দিত অলরাউন্ডারের। আমার যেটা মনে হয়েছে যে ক্যাম্প শুরু হচ্ছে, তাকে একটা চিঠি দিয়ে জানানো দরকার কত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের। জড়িতরা ছাড় পাবে না, পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস। নুসরাত হত্যায় 4 জন নয়, সরাসরি অংশ নেয় 5 জন, জানালো পিবিআই। গ্রেপ্তার কাউন্সিলর 5 দিনের রিমান্ডে। জড়িতদের বিচার দাবিতে ঢাকা ও ফেনীতে মানববন্ধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল হত্যা মামলায় 8 জন বেকসুর খালাস, 3 জনকে ফাঁসির আদেশ। রায়ে নিহতের স্বজনদের অসন্তোষ। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়ে আলোচনা হয়নি দলীয় ফোরামে। সিদ্ধান্ত নেবেন বেগম জিয়া ও তার পরিবার, জানালেন মির্জা ফখরুল। কাল বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, প্রয়োজনে আয়ারল্যান্ড সিরিজে পারফরমেন্সের ভিত্তিতে পরিবর্তন, বললেন বিসিবি সভাপতি। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।